মন্টি, মন্টি, কি হয়েছে আমার ছেলের? মন্টির মা কবিতা মন্টিকে অজ্ঞান দেখে ঘাবড়ে গেল। জবাবে একটি ছেলে বলল, জানি না আন্টি কি হলো, মন্টি হাঁটতে হাঁটতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল। কবিতা তার ছেলেকে সোফায় ঘুম পাড়িয়ে দিল। তারপর তার হাত আর মাথা ছুঁয়ে বলল, ওর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। জ্বর? কিন্তু ও তো স্কুলে ঠিকই ছিল। তখনই দ্বিতীয় ছেলেটির কিছু মনে পড়ল। সে বলল, আন্টি, যেখানে মন্টি অজ্ঞান হয়েছিল সেখানে একটা লেবু পড়েছিল। আমার মনে পড়েছে মন্টির পা প্রথমে ওই লেবুর ওপর পড়েছিল, তারপরেই সে অজ্ঞান হয়ে গেল। কি? কবিতার বুকটা একটা অজানা আশঙ্কার ভয়ে কেঁপে উঠল। বাচ্চারা চলে যাওয়ার পর সে তাড়াতাড়ি ডক্টরকে ফোন করল। ওদিকে মন্টির দাদু মন্টির জন্য রসগোল্লা আনতে গেছিল। ঠিক সেই সময় তিনি ফিরলেন। আর নাতির এমন অবস্থা দেখে তিনিও ঘাবড়ে গেলেন। কিছুক্ষণ পর ডাক্তার এলেন। তারপর মন্টিকে দেখে কিছু ওষুধ লিখে দিলেন। দেখুন, বাচ্চার অস্বাভাবিক রকম জ্বর আছে, ওকে এক্ষুনি ইঞ্জেকশন দিতে হবে। যা হোক করে আপনি ওকে সুস্থ করে তুলুন। আপনি একদম ঘাবড়াবেন না, বেশি জ্বর হলে কখনো কখনো এমনটা হয়। ডাক্তার ইঞ্জেকশন তৈরি করলেন। তারপর যখনই সেটা মন্টির হাতে প্রয়োগ করতে যাবেন তখনই মন্টি চোখ খুলল। তার চোখ জ্বরের কারণে লাল হয়ে উঠেছিল, কিন্তু তার মধ্যে এমন কিছু ছিল যে কবিতাও ভয় পেয়ে গেল, সাথে ডাক্তার বাবুও। মন্টির মুখ থেকে একটা ঘর ঘর করে শব্দ বেরোচ্ছিল। ডাক্তার একটি বাচ্চার মুখ থেকে এমন শব্দ শুনে বেশ চমকে গেল। তিনি মন্টির দিকে তাকাতেই মন্টি ডাক্তারের হাত ধরে তাকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দিল। ডাক্তার ব্যথায় ছটফট করতে করতে উঠে বসার চেষ্টা করতেই মন্টি সজোরে এক লাথি দিয়ে ডাক্তারকে আবার মেঝেতে ছিটকে ফেলল। একটা 10 বছরের বাচ্চার এত শক্তি দেখে ডাক্তার হয়রান হয়ে গেল, সাথে প্রচন্ড ভয় পেল। মন্টি নিজের হাত চেপে ধরে উঠে বসল। তারপর 2 হাত সোফার ওপর রেখে একজন বড় মানুষের মতন সে বসল আর ওইভাবেই ডাক্তারের দিকে তাকিয়ে রইল। তার চোখে এতটা রাগ দেখে ডাক্তার আরো বেশি অবাক হয়ে গেল। তিনি ভাবলেন জ্বরটা মন্টির মাথায় উঠে গেছে। কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন তিনি। তারপর নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে বাঁচলেন। মন্টির এই অবস্থা দেখে তার মা আর দাদু তাকে কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। কবিতা তো এমনিতেই ভয়ে ঠকঠক করে কাঁপছিল। ভয়ে ভয়ে সে তার শ্বশুরের মুখ পানে চাইল। তিনি চোখে চোখেই কবিতাকে আশ্বস্ত করলেন যে সব ঠিক হয়ে যাবে। তখনই একটা হাড় হিম করা ঘটনা ঘটে গেল। মন্টির শরীরে লেবুর মাধ্যমে প্রবেশ করা সেই প্রেত টেবিলের ওপর পড়ে থাকা রসগোল্লার হাড়িটা দেখল। তারপর সে বসে বসে নিজের ডান হাতটা লম্বা করে মিষ্টির হাড়িটা তুলে নিল। তারপর এক নিঃশ্বাসে সমস্ত মিষ্টিগুলোকে খেতে আরম্ভ করল। তারপরে সে টেবিলের উপর রাখা জগটার দিকে তাকিয়ে একটা লম্বা নিঃশ্বাস নিল। জগের জল হাওয়ায় ভাসতে ভাসতে মন্টির মুখের ভেতর এসে প্রবেশ করল। ব্যাপারটা দেখে কবিতা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। মা মেঝেতে পড়ে গেলেও মন্টি সেদিকে কোনো রকম তাকায় না, বরং একটা ঢেকুর তুলে সোফায় আবার শুয়ে পড়ে। ওর বৃদ্ধ দাদু কোনো রকমে মন্টিকে বিছানায় শুইয়ে দেয়। তারপর তাড়াতাড়ি ফোন করে নিজের ছেলেকে বাড়িতে ডাকে। বৃদ্ধ ছেলে নিকেতন যখন কাজ সেরে অফিস থেকে ফিরল তখন সে দেখল তার বাবা ভয়ের সাথে দরজায় দাঁড়িয়ে আছে। কি হয়েছে বাবা, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি মন্টির সাথে কথা বলো না, কবিতার খেয়াল রাখো, আমি এখনই আসছি। এইটুকু বলেই তিনি চলে যান। নিকেতনের বাবার এক বন্ধু ছিল দীননাথ। মোহন দাস যখন দীননাথকে তার সমস্যার কথা জানালো
তো তখনই সে এক সাধু বাবার কাছে তাকে নিয়ে যায়। এখন একটাই উপায় আছে, ওই প্রেতকে কোনোভাবে লেবুর ভেতর আবার প্রবেশ করাতে হবে, তারপর সেটা অন্য কিছুর সাথে রাস্তার ওপর ফেলে রাখতে হবে। হ্যাঁ, এইটুকু করলে আমার নাতি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তবে এখানে একটা শর্ত আছে। সেটা কি? সন্ধে নামার আগেই ওই লেবুর ওপর কোনো মানুষের পা পড়ার প্রয়োজন আছে, নয়তো সেই প্রেত আবার তোমার নাতির ভেতর প্রবেশ করবে। তখন তার প্রকোপ এমন ভয়ানক হবে যে আপনি চাইলেও তাকে কাবু করতে পারবেন না। ওঝার কথা শুনে মোহনদাস চিন্তিত হয়ে পড়লেন। তাহলে কি করা যায়? যদি নিজের নাতিকে সুস্থ করতে হয় তাহলে অন্য কোনো প্রাণকে বলিতে চড়াতে হবে, যেটা করা মহাপাপ। মোহনদাস বেশ কিছুক্ষণ ধরে ধর্মকর্মর প্রতি বিচার করতে লাগল, আর তারপরে সে ওঝাকে জিজ্ঞেস করল, মহারাজ, এমন কোনো উপায় কি নেই যেটা করলে এই প্রেত সব সময়ের জন্য শেষ হয়ে যায়? আছে। কি মহারাজ, সেটাই বলুন। যেমন সমস্যায় আমরা আজকে পড়েছি, এমন সমস্যায় যেন অন্য কাউকে পড়তে না হয়। কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন না। আপনি বলুন তো কি উপায় আছে? মানুষের বলি। যে মোহনদাসের মুখ ভয়ে আর আতঙ্কে খোলা রয়ে গেল। আমি প্রথমেই বলেছিলাম তুমি দ্বিতীয় কাজটা করতে পারবে না। মোহনদাস অতি কষ্টে নিজেকে সামলে নিলেন। তারপর বললেন, মানুষের বলি কি দেবীর সামনে দিতে হবে? না, এই বলি মানুষকে নিজের ইচ্ছায় দিতে হয়। আর বিশ্বাস করো, যে প্রেত আপনার নাতির শরীরে ভর করেছে তাকে মারার জন্য আপনার নাতিকে মরতে হবে। না না। মোহনদাস নিজেকে সামলে নিয়ে বললেন, লেবু দিয়েই কার্য আপনি কখন করবেন? কাল 12টার পরে চলে এসো। আর হ্যাঁ, এই ভোগটা নিয়ে যাও। যে কোনো মিষ্টির দোকান থেকে 5 কিলো মিষ্টি নিয়ে ওর সামনে রেখে দেবে। ওই মিষ্টি আপনার নাতির সামনে রাখলে সেগুলো দিয়ে সে শান্ত হয়ে যাবে, কিন্তু এমন যেন না হয় তার খিদেই না মেটে। ভোগ নিয়ে মোহনদাস তার বন্ধুকে বাড়িতে ছেড়ে দিলেন। তারপর মিষ্টির দোকানে চলে গেলেন। ডাইনিং টেবিলে রাখা সমস্ত খাবার মন্টি খেয়ে ফেলেছিল, কিন্তু তবুও তাতে যেন তার খিদে মেটার কোনো নামই নেই। কবিতা আর নিকেতন ভয়ে কাঁপতে কাঁপতে তার এই সমস্ত কাণ্ডগুলো দেখছিল। খাবার। মন্টি কবিতাকে ঘুরে কথাটা বলল। সে তো তুমি সব খেয়ে নিয়েছো। কবিতা আতঙ্কে কেঁপে উঠল। শুধু তার আওয়াজই নয়, সাথে সাথে সারা শরীর কাঁপছিল। আমার খিদে পেয়েছে। এক্ষুনি বানিয়ে দিচ্ছি। না, খাবার বানাতে সময় লাগবে। আমার অনেক খিদে পেয়েছে। ভয়ানক কণ্ঠে মন্টি কথাটা বলল। হঠাৎ আকাশে মেঘ ডেকে বিদ্যুৎ চমকে উঠল, আর মন্টির মুখ থেকে ধারালো দাঁত বেরিয়ে এলো। এটা দেখে কবিতার গলা থেকে চিৎকার বেরিয়ে এলো। মন্টি এক ঝটকায় উঠে দাঁড়িয়ে কবিতার দিকে এগিয়ে যেতে লাগল। মন্টির এই রূপ দেখে নিকেতনের চোখ বড় বড় হয়ে গেল। এটা তুমি কি করছো মন্টি? তুমি নিজের মায়ের রক্ত খাবে? না মন্টি, সে তোমার মা হন। আমার কোনো মা নেই, এরপরে তোমার পালা আসবে। এইটুকু বলে মন্টি নিকেতনকে দূরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর সে কবিতার দিকে এগিয়ে যায়। তখনই মোহনলাল মিষ্টি নিয়ে ফিরে আসে। এই নাও, তোমার জন্য মিষ্টি এনেছি। আগে এগুলো খেয়ে নাও, তারপরেও যদি তোমার খিদে পায় তাহলে যা ইচ্ছে তাই করো। মন্টি মহা আনন্দে মিষ্টির হাড়িটা কাছে নিয়ে নিল। তারপর সমস্ত মিষ্টি খেয়ে একটা লম্বা ঢেকুর তুলল। তারপর বলল, এবার খিদে মিটল। এইটুকু বলেই মন্টি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। মোহনদাস নিজের বৌমা আর ছেলেকে ওঠালো। তারপর দুজনকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল।
মন্টি ঘরে একা আছে বাবা, যদি ওই শয়তান। ভয় পেও না বৌমা, ওর কিচ্ছু হবে না। কেউ কি নিজের ঘর ভাঙতে পারে? মন্টির শরীর এখন শয়তানের ঘর। তাছাড়া মন্টি যখন উঠবে তখন সে আমাদের মন্টিই থাকবে, শয়তানের আত্মা নয়। তোমরা দুজন আমার সাথে চলো। ওরা তিনজন ওঝার কাছে আসলো। ওঝা নিজের যজ্ঞ সম্পন্ন করে রেখেছিলেন। সে মোহনদাসকে লেবু দিয়ে বলল, আমি কাল তোমাকে যেমন বলেছিলাম তেমনটাই করবে। সন্ধে নামার আগে এই লেবুর ওপর কারোর পা পড়তে হবে। লেবু নিয়ে মোহনদাস তার ছেলে আর বৌমাকে নিয়ে রাস্তায় চলে এলেন। স্কুল ছুটি হয়ে গেছিল, বাচ্চারা বাড়ি চলে গেছে। একজন বিধবার সিঁথির মতোই রাস্তাটা ফাঁকা পড়েছিল। তখনই মোহনদাসের নজর এক বাচ্চার ওপর গিয়ে পড়ল, যে হাতে ফুটবল নিয়ে এদিকে এগিয়ে আসছিল। বাচ্চাটা মন্টিরই সমবয়সী হবে। তাকে দেখে মোহনদাসের বুক ধকধক করে উঠল। তিনি মনে মনেই বললেন, চলো, এখন আমাদের মন্টি ভালো হয়ে যাবে। কিন্তু তখনই তার আত্মা তাকে ধিক্কার দিয়ে বলল, মন্টি তো ঠিক হয়ে যাবে, কিন্তু এই বাচ্চাটাও তো কারোর বাড়ির সন্তান, কোনো মায়ের সন্তান হবে, আর দাদু ঠাকুমার আদরের নাতি। ওই শয়তান এই বাচ্চার ভেতরে ঢুকে সেইগুলোই করবে যেগুলো আজও সে করছে। হে ভগবান, নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য অন্য কারোর বাচ্চাকে বলি না। ততক্ষণে ছেলেটি অনেক কাছে চলে এসেছিল। দুপা যাওয়ার পরেই তার পাটা লেবুর উপর পড়ত। এমন সময় মোহনদাস দৌড়ে গিয়ে ছেলেটাকে ধরল আর তাকে লেবুর থেকে দূরে সরিয়ে দিল। তারপর পকেট থেকে কিছু একটা বের করে মুখে ভরে নিল আর সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে থাকা লেবুর ওপর নিজের পা রেখে সেটা চটকে দিল। এটা দেখে নিকেতন আর কবিতা দৌড়ে বাবার কাছে যায়। হ্যাঁ, এটা তুমি কি করলে বাবা? আমি আরো একটা মহাপাপ হতে দিলাম না। এখন আর ওই খুনি প্রেত কারোর ক্ষতি করতে পারবে না, আমার সাথেই মারা যাবে। বলতে বলতে মোহনদাসের মুখ ভয়ানক হয়ে উঠল। মোহনদাসের সাথে সাথে তার ভেতরে প্রবেশ করা সেই আত্মাও চিৎকার করে উঠল। এইসব দেখে নিকেতন আর কবিতা ভয়ে দুপা পিছিয়ে যায়। তখনই মোহনদাস বললেন, আমি সাপুরির কাছ থেকে বিষ কিনেছিলাম, সেটাই আমি খেয়ে নিয়েছি। এখন এই খুনি প্রেত কারোর কোনো ক্ষতি করতে পারবে না, এখন সে আমার সাথেই মারা যাবে। মোহনদাসের শরীরে একটা ঝটকা লাগলো আর সেখানেই সে মারা যায়। ধীরে ধীরে তার শরীরটা বদলে যেতে লাগলো আর তার ভেতর থেকে এক শয়তানের লাশ বেরিয়ে এলো।